TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকে এই অনুষ্ঠানটিকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম অংশে আলোচনা করব তথ্য প্রযুক্তি নিয়ে এবং আজকের আলোচনার বিষয়টি হবে ক্যারিয়ার ব্লুপ্রিন্ট, এজাইল এবং এআই যুগে নিজের জায়গা কিভাবে আমরা খুঁজে নিতে পারি। এটি নিয়ে অবশ্যই একটি ইন্ট্রো দিব, সেখানে সবগুলো কথাই বলা আছে এবং খুব চমৎকারভাবে আজকের আলোচনার মধ্যে দিয়ে এটি বেরিয়ে আসবে। এআই বড়, তথ্য প্রযুক্তি বড় না নিজের দক্ষতা বড়, সেটি আমরা আজকে এই আলোচনার মধ্যে দিয়ে খুঁজে বের করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো তথ্য প্রযুক্তির বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে সেখানে ফোন করতে পারেন। আমি নাম্বারটি বলে দিচ্ছি, 6463079828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব মাহবুব সিদ্দিক, সিইও মেটা ইনফো টেক। জনাব মাহবুব সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ রানু ভাই। আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে ক্যারিয়ার ব্লুপ্রিন্ট, এজাইল এবং এআই যুগে নিজের জায়গা আমরা কিভাবে খুঁজে নিতে পারি, এটি আলোচনা করার আগে একটু ইন্ট্রো বা ভূমিকা আমি দর্শকদেরকে দিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, সময় বদলাচ্ছে আর বদলাচ্ছে আমাদের কাজের ধরন। একসময় মানুষ মেশিনকে চালাতো, আর এখন মেশিন শিখছে মানুষকে অনুকরণ করতে। আজ আমরা দাঁড়িয়ে আছি এক নতুন যুগের দোরগোড়ায়, এজাইল এবং এআই এর যুগে। একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অটোমেশন সব কিছুই বদলে দিচ্ছে আমাদের পেশার কাঠামো। অন্যদিকে এই পরিবর্তনের মাঝেই নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে মানবিক দক্ষতার মূল্য। তাই আজকের এই সময়টায় একটি প্রশ্ন সবার মনে, আমার জায়গাটা কোথায়? আমি কি প্রতিস্থাপিত হব নাকি অপরিহার্য হয়ে উঠব? বিশ্বজুড়ে কর্মক্ষেত্র এখন এক নতুন মানচিত্রের দিকে এগুচ্ছে। যে দক্ষতাগুলো আগে সফট স্কিলস নামে অবহেলিত ছিল, আজ সেগুলোই হয়ে উঠছে কোর স্কিলস। কারণ প্রযুক্তি কাজ করতে পারে কিন্তু সহানুভূতি দেখাতে পারে না। অ্যালগরিদম সিদ্ধান্ত নিতে পারে কিন্তু নৈতিক বিবেচনা করতে পারে না। এআই বিশ্লেষণ করতে পারে কিন্তু দূরদৃষ্টি দিতে পারে না। তাই আজকের এই আলোচনা শুধুমাত্র চাকরির প্রস্তুতি নয়, বরং এটি একটি মানবিক বিপ্লবের প্রস্তুতি। আমরা কথা বলবো সেই 5টি মানবিক শক্তি নিয়ে যা আপনাকে এই রোবোটিক যুগেও অপ্রতিস্থাপনীয় করে তুলবে। নেতৃত্ব, নৈতিকতা, কৌশল, সহানুভূতি ও সৃজনশীলতা, এই 5টি স্তম্ভের উপর গড়ে উঠবে ভবিষ্যতের পেশা জীবনের নতুন স্থাপত্য। সে কারণে আজকের এই আলোচনা কেবল ক্যারিয়ার উন্নয়নের গল্প নয়, এটি আপনার আত্ম আবিষ্কারের গল্প। আমরা চেষ্টা করব দেখাতে কিভাবে আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে প্রযুক্তি নয়, আপনি হয়ে ওঠেন অপরিহার্য। তো দর্শক, চলুন আজকের আলোচনায় প্রথম অংশে আমরা দেখি ক্যারিয়ার ব্লুপ্রিন্ট, এজাইল এবং এআই যুগে নিজের জায়গা কিভাবে আমরা খুঁজে নিতে পারি। জনাব মাহবুব সিদ্দিক, আমি একটু ভূমিকাতে বলেছি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের বিষয়টি সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছে এবং দুটো, একটা তথ্য প্রযুক্তি এবং মানবিক দক্ষতা, দুটো বিষয়ের তুলনা আমি খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছেও বিস্তারিতভাবে আমি জানতে চাইব প্রথমেই যে এই বর্তমান তথ্য প্রযুক্তির যে উন্নতির হাওয়া যেটা বইছে সর্বত্র, এআই এবং অটোমেশন যুগে ক্যারিয়ার ব্লুপ্রিন্ট, আসলে এই ক্যারিয়ার ব্লুপ্রিন্ট বলতে কি বোঝায়? একজন তরুণ পেশাজীবীর জন্য এর গুরুত্ব কতটা? রানা ভাই, আপনি যে ভূমিকাটা দিয়েছেন এবং এটাতে আমরা এখন
পৃথিবী আমরা যে স্টেজে যাচ্ছি, এবং আমরা যদি আসলে এমনকি আমরা যদি সারা বিশ্বের নেতৃত্বের দিকেও তাকাই, আমাদের আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা চায়না বা অন্যান্য দেশের দিকেও তাকাই, এখন কিন্তু পৃথিবীতে এই এআই এবং অ্যাজাইলকে কেন্দ্র করে এখানে একটা বড় ধরনের বলতে গেলে যুদ্ধ শুরু হয়েছে, যে আমরা কিভাবে একটা নেশনে কিভাবে এআইকে আমরা আরো প্রতিষ্ঠিত করতে পারি, এবং কিভাবে আমরা, এবং এআই যখন আসবে, এআই এর সাথে আমরা যেটা কথা বলতেছি যে আসলে আমাদের ক্যারিয়ারের যে ধারাটা, এটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতদিন যেটা হচ্ছে, আপনি অটোমেশনের কথা বলছেন অসাধারণভাবে, সেটা হচ্ছে অটোমেশন আমাদেরকে ক্যারিয়ারের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করছে, যাতে আমরা স্লো থেকে আমরা ফাস্ট কাজ করতে পারি, বা আমরা একটা বোরিং কাজকে বা কোনো ধরনের কাজকে রিপিটেশনে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এখন এআই এর সেক্টরে যেটা হচ্ছে, সে এআই কিন্তু আপনি অনেকবার বলছেন যে রিপ্লেসমেন্ট হয়ে যাবে আমাদের অনেক কাজ। সুতরাং এইখানে যে ক্যারিয়ারের যে ব্লু প্রিন্টের ব্যাপারটা, এবং আমরা এটা ইজিলি বুঝতে পারি যখন আমরা আমেরিকার দিকে তাকাই, যখন আমরা এমনকি হোয়াইট হাউসের বক্তব্য শুনি, এমনকি আপনারা যদি স্টক মার্কেটের দিকে তাকাই, দেখবেন যে এখানে আমেরিকার গভর্নমেন্ট থেকেও বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার এখানে ইনভেস্টমেন্ট করা হচ্ছে। আপনার এনভিডিয়া থেকে শুরু করে এআই এর যে অনেক বড় বড় কোম্পানি আছে, এএমডি, এমনকি আমরা যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলি, সেখানে গুগল বলেন, মাইক্রোসফট বলেন, মেটা বলেন, রাইট, সবাই এখন তাদের গোলটা হচ্ছে এআই এর দিকে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেটা, যে আসলে এআই এর ক্ষেত্রে ব্লু প্রিন্টটা কেমন হবে, এটা আমাদের ট্র্যাডিশনাল উপায়ে গত 20 বছর 50 বছরে আমরা যেভাবে আমাদের ক্যারিয়ারটাকে চিন্তা করছি, এখন কিন্তু সেই সেম চিন্তা ভাবনাটা যদি আমরা রাখি, সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি প্রতিস্থাপনের কথা বলছেন, যে হ্যাঁ, আমাদের অনেক প্রফেশন আছে এআই যেটাকে কিন্তু রিপ্লেস করবে। হ্যাঁ, এবং রিপ্লেস হবে কোথায়, যেখানে আপনার হয়তো লেবার ইন্টেন্সিভ, যেখানে রিপিটেড কাজ হচ্ছে, হ্যাঁ, সেটা হয়তো রিপ্লেস হবে। এআই যে কাজটা করবে, সেটা আমাদের কাজের ধারাকে চেঞ্জ করে ফেলবে। আমরা সেখানে বেসিক্যালি আপনি যদি চিন্তা করে দেখেন, যে আমাদের এখন একজন অ্যাসিস্ট্যান্ট আছে। হ্যাঁ, এআইকে আসলে এটা যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আসলে শুধু এটাকে আমাদের টুল হিসেবে দেখলে হবে না। এটা হচ্ছে যে এআইকে আমরা বলতেছি দিস ইজ এন এজেন্ট, যে এজেন্টটা আমাদের কাজের ক্ষেত্রে যে ইনপুটটা দিবে এবং কাজের ধারাকে চেঞ্জ করে সেটাকে মোর এফিসিয়েন্ট করবে এবং সেটাকে মোর ফাস্টার করবে। আর সেই সাথে আসছে অ্যাজাইল, যেখানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাডাপ্টিবিলিটি। এবং সুতরাং আমাদের যে ব্লু প্রিন্টের কথা আমরা এখন বলবো, সেই ব্লু প্রিন্টের মধ্যে ডেফিনেটলি টেকনোলজি থাকতে হবে, সেখানে আপনি অ্যাজাইল বেসড টেকনোলজি থাকতে হবে, এআই বেসড টেকনোলজি থাকতে হবে। আমাদেরকে অবশ্যই সে স্কিল সেট বিল্ড করতে হবে, আমাদের সেই ব্লু প্রিন্টের মধ্যে এটা থাকতে হবে। সেকেন্ড যেটা থাকতে হবে, আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে অ্যাজাইল বলেন, এআই বলেন, এআই হয়তো বা আমাদের অনেক কাজকে ইজি করবে, অনেক কাজকে রিপ্লেস করবে, বাট সেখানে যে নেতৃত্বর ব্যাপারটা, যে লিডারশিপের ব্যাপারটা, হিউম্যান যে ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা, হ্যাঁ, সৃজনশীলতার কথা বললেন আপনি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হিউম্যানদেরকেই সেখানে প্রতিষ্ঠিত করতে হবে। তো যার ফলে আমাদের এখানে টেকনোলজির সাথে সাথে এখানে লিডারশিপের স্কিল সেটটা বাড়াতে হবে, ম্যানেজমেন্টের স্কিল সেট আমাদেরকে দিকে নজর দিতে হবে। যার ফলে আসলে টেকনোলজির সাথে আমাদের যে নিজস্ব যে হিউম্যানদের আমাদের যে ক্রিয়েটিভিটি, তারপরে আমাদের যে নেতৃত্ব দেওয়ার যে আমাদের যে অভিজ্ঞতা থেকে শুরু করে আমরা যেভাবে এটাকে আমরা আমাদের এমনকি আমাদের ইমোশনাল ব্যাপারগুলো, এইগুলাকে যে বিল্ড করা, এই ব্লু প্রিন্টের মধ্যে সেইটা থাকতে হবে, যে জিনিসটা হয়তো আমাদেরকে লাস্ট 50 ইয়ার্স, এমনকি 100 ইয়ার্স 200 ইয়ার্স আমাকে হয়তো চিন্তা করতে হয় নাই। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন, মানে কথার প্রেক্ষিতে প্রশ্ন এসেই যায়, শিক্ষা এবং কর্মক্ষেত্র, এই উভয় জায়গায় অ্যাজাইল, যেটা আপনি বললেন একটু আগে, চিন্তাধারা কিভাবে এই ক্যারিয়ার যেটা আমরা বলছি এর গতিটা পরিবর্তন কিভাবে করবে? অবশ্যই অ্যাজাইলের কথা যখন আমরা বলবো, অ্যাজাইলের মেইন ব্যাপারটা হচ্ছে অ্যাজাইলের যে কনসেপ্টটা, রাইট, সেই কনসেপ্টটা কিন্তু এখন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট না, শুধু আমরা যদি যে কোনো ক্ষেত্রে চিন্তা করি, যে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলি, এমনকি এটাকে আমরা আমাদের পারিবারিক জীবনেও ব্যবহার করতে পারি। তার কারণ অ্যাজাইলের মেইন কনসেপ্টটা হচ্ছে
অ্যাডাপ্টেবিলিটি। যেহেতু এতদিন কি ব্যাপারটা যেটা ছিল, এমনকি আপনি শিক্ষার কথাও যদি বলেন, আমরা এতদিন জানতাম যে হ্যাঁ আমরা যদি স্কুল শেষ করি, হাই স্কুল শেষ করি, কলেজ শেষ করি, হ্যাঁ আমাদের কিন্তু আগে থেকে ছিল ওকে আমি ডাক্তার হব বা আমি ইঞ্জিনিয়ার হব। এখন এআই এর যুগে আমরা কিন্তু জানি না আজ থেকে 20 বছর পরে, 30 বছর পরে এমনকি সেই প্রফেশনগুলো থাকবে কিনা, আদৌ থাকবে কিনা। হ্যাঁ, এগুলো রিপ্লেসমেন্ট হতে পারে, এনহ্যান্সমেন্ট হবে। এখন হ্যাঁ, সেখানে শুধু যদি আমি আমার টেকনোলজির কথা চিন্তা করি, সেটা কিন্তু আমাদের জন্য ইনাফ না। যার ফলে এখানে যেটা আসতেছে যে সেটা হচ্ছে আমাদের স্কিলসের যেখানে লিডারশিপ, এখানে আমাদের স্কিলসের যেখানে অ্যাডাপ্টিবিলিটি, আমাদেরকে সেই ওপেন মাইন্ডনেসটা থাকতে হবে। একটা সময় হয়তো বা আমরা যখন বড় হয়েছি, আমাদের বাবা মাদের কিন্তু একটা স্বপ্ন ছিল, হ্যাঁ আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে বা আমার ছেলে ডাক্তার হবে। এখন কথা হচ্ছে কি যে আমাদের সেই শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্রেও আমাদের কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা আনতে হবে যে হ্যাঁ আমার এই প্রফেশনটা হয়তো বা চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে আমার ভূমিকাটা কি হবে। যার ফলে আমাদের এখানে আমাদের এমনকি যারা আমরা বাবা মা আছি বা আমাদের সোসাইটিতেও আমাদের সেই ধরনের ফ্লেক্সিবিলিটি আনতে হবে। আমাদেরকে সেখানে নেতৃত্ব দেওয়া শিখতে হবে, আমাদের এখানে নলেজ বেজ বাড়াতে হবে। এখানে আমাদের স্তম্ভের কথা আমি বলেছি, অবশ্যই অবশ্যই সেখানে আমাদের এখন হয়তোবা একসময় হয়তোবা আমাদের প্যারেন্টরা বা আমরা যখন আমাদের বাচ্চারা যখন বড় হচ্ছে, তখন হয়তোবা তাদের পাবলিক স্পিকিং নিয়ে আমরা চিন্তা করি নাই, বিকজ এটা ছিল সফট স্কিল। আমরা হয়তোবা তখন তাদের লিডারশিপ নিয়ে চিন্তা করি নাই। এখন হয়তোবা আমাদের চিন্তা করা উচিত যে আমাদের বাচ্চারা যখন বড় হচ্ছে, তারা হয়তোবা স্কুলে তারা লিডারশিপ রোল পালন করতে পারে কিভাবে, অথবা স্কুলের বাইরে তারা কি ধরনের কাজ করতে পারে যেখানে আমরা তাদের লিডারশিপ বিল্ড করবো। তার কারণ কি আজ থেকে 10 বছর 20 বছর পরে হয়তোবা আমাদের অনেক প্রফেশনই থাকবে না, বাট তারা যাতে এইভাবে রেডি হয় যে তাদের মধ্যে সে ক্রিয়েটিভিটি আসে, তারা একে আরেকজনের সাথে কাজ করতে পারে, নিজেকে পরিবর্তন করতে পারে। হ্যাঁ, এটাই হতেছে আমাদের এখনকার ব্লু প্রিন্টের ভিতরে, এবং আমাদেরকে সেটাই মাথায় রাখতে হবে এখন। অনেক ধন্যবাদ। সেক্ষেত্রে আপনাকে আরেকটি প্রশ্ন করব, যেহেতু আপনি বললেন যে দ্রুত বদলে দিচ্ছে কাজের ধরন, তাই না? তো এআই বা যেটাই আমরা যে প্রযুক্তি যেগুলো আসছে, তো সেক্ষেত্রে এআই যেভাবে দ্রুত কাজের ধরনটা বদলে দিচ্ছে, আমরা কিভাবে তাদের এই নিজেদের দক্ষতাকে অপরিহার্য করে তুলতে পারি, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার প্রশ্নটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। মাহবুব ভাইয়ের আগে ফ্রন্টেক ছিল জ্যামাইকাতে, ওনার একজন সরাসরি ছাত্র ছিলাম। আমার মাহবুব ভাইয়ের কাছে প্রশ্ন যে উনি এআই এবং এজাইল নিয়ে কথা বলছেন, দুটাই এজাইল অটোমেশন, বাট এআইও রিপ্লেসমেন্ট করবে। এখন প্রশ্ন হলো যে এই দুইয়ের মধ্যে কি কখনো কনফ্লিক্ট হবে কিনা বা একে অপরের পরিপূরক, এই একটা প্রশ্ন। আর আরেকটা হলো মেইন প্রশ্ন আমার, সেটা হলো যে এখানে এআই লিডারশিপের কথা বলা হচ্ছে, কিন্তু লিডারশিপ তো সকলের মধ্যে থাকবে না, ক্রিয়েটিভিটি সকলের মধ্যে থাকবে না। তাহলে যে মাস পিপল টেকনোলজির সঙ্গে থাকবে, তারা কি আগামীতে বেকার হয়ে পড়বে কিনা, যেহেতু তাদের সকলের লিডারশিপ থাকবে না? এটা আমাদের মাহবুবের প্রশ্ন। এবং আমরা খুব খুশি যে মাহবুবের মতন একজন দক্ষ টেক এক্সপার্টকে আমরা TVN 24-এ দেখতে পাচ্ছি। এই জন্য আমরা খুব হ্যাপি। অনেক ধন্যবাদ, সুস্বাস্থ্য কামনা করি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মাহবুব সিদ্দিক। আসলে দুইটা কোয়েশ্চেনই খুবই মানে কোয়েশ্চেনের অনেক ডিপে ডিসকাশন করার কথা। ফার্স্ট কথা আমি যেটা বলবো, অসাধারণ কোয়েশ্চেন যে এআই এবং অ্যাজাইল এটার মধ্যে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা। এখন আমরা যদি এআই দেখি, এআই এর কাজ, এআই যেটা করতেছে অ্যালগোরিদম বলেন, সেখানে হ্যাঁ এটা অ্যাডভান্স লেভেলের ডিসিশন মেকিং হচ্ছে, ডাটা অ্যানালাইসিস হচ্ছে। তো এআই আসলে কি কাজটা করতেছে? এআই আমাদের কাজের ধারাকে ফাস্ট করে ফেলতেছে, রাইট? এখন আমরা এমনকি আমরা যে কোনো প্রফেশনের কথা চিন্তা করি, আমরা যদি রিয়েল এস্টেটের কথা চিন্তা করি, তারা এআই ব্যবহার করে দেখা যাচ্ছে যে আমরা রিসার্চ করতে পারতেছি ভালো, আমরা হয়তো একটা মার্কেটিং করতে পারতেছি, আমরা এমনকি বিভিন্ন ডাটা কালেকশন করে আমরা মার্কেটে রিসার্চ করতে পারতেছি, এবং খুব দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব। অবশ্যই। এমনকি আপনি যদি সাংবাদিকতার কথা বলেন, সেখানে অনেক রিসার্চ যেটা হয়তো একটা সময় সম্ভব ছিল না, যেটার জন্য হয়তো আমাদেরকে হান্ড্রেডস অফ বুক পড়ে সেটা কি করতে হতো, যেটা এখন এআই আমাদেরকে অনেক ফাস্টার দিচ্ছে। হ্যাঁ, এআই ডেফিনেটলি আমাদের সেই রিপ্লেসমেন্টের হয়তো বা সম্ভব না। এআই এখনো খুবই বিগিনিং পর্যায়ে আছে।
বাট ওনার কথাতে আমি যেটা বলবো, এআই আমাদেরকে এই যে ফাস্ট পেসটা দিচ্ছে, এইটার সাথে আসলে যখন অ্যাজাইল আসবে, অ্যাজাইল যে কাজটা করতেছে সেটা হচ্ছে কি, অ্যাজাইলের যে ফিলসফিগুলো আছে সেটার মধ্যে আছে আপনার রিয়েল টাইম কমিউনিকেশন। এখন দেখেন, আমরা যদি কর্মক্ষেত্রের কথা বলি, আমরা যদি একটা প্রবলেম সলভ করতে চাই, আগে যেরকম ছিল যে আমরা হয়তো একটা মিটিং সেট করতেছি, সেটা নিয়ে একটা টাইম সেট করা হচ্ছে, ইমেল ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে। বাট অ্যাজাইল যেটা বলতেছে রিয়েল টাইম কমিউনিকেশন, উই ওয়ান্ট টু মেক থিংস ফাস্টার। হ্যাঁ, আরেকটা যদি অ্যাজাইল যেটা করতেছে যে এটাকে টিমকে তারা আরো ক্লোজ নিয়ে আসছে। এবং আমি এটার অ্যাকচুয়ালি হয়তো একটু ভিন্ন প্রসঙ্গ, বাট আমি যেমন রিসেন্টলি আমরা H1B বা এরকম ইন্টারন্যাশনাল এমপ্লয়মেন্ট নিয়েও যে ধরনের মানে চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, এর মধ্যে আমার বেশ কিছু টপ লেভেলের যারা আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রোগ্রাম রান করে তাদের সাথে আমার কথা হয়েছে, যেখানে তারা বলতেছে যে অনেক আমেরিকান কোম্পানি ইমিডিয়েটলি যে কাজটা করতেছে, তারা কিন্তু তাদের টেকনিক্যাল ফিল্ডটাকে অফশোরে রাখতেছে। হ্যাঁ, এখন আমাদের টেকনিক্যাল ফিল্ডটা যখন অফশোরে থাকবে, এখন তখন এই অফশোর টিমকে ম্যানেজ করার জন্য যে লিডারশিপটা দরকার, সেইখানে আসতেছে আমাদের অ্যাজাইলের স্কিল সেট বিল্ড করা। সেখানে আমাকে অ্যাজাইলের স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল বেস প্রোডাক্ট ওনার যারা এখানে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যেখানে আসতেছে কিন্তু নেতৃত্বের কথা। হ্যাঁ, এখানে হয়তো বা আমাদের অফশোর টিম কাজ করতেছে, বাট সেখানে নেতৃত্বটা কিন্তু দিতে হচ্ছে আমাদের এখান থেকে যারা রিয়েল টাইম কাস্টমারের সাথে কাজ করতেছে। সুতরাং অ্যাজাইল এবং এআই আমরা যদি চিন্তা করি, এটা একে আর একটা টেকনোলজি আর একটা প্রসেসকে এটাকে আরো স্ট্রঙ্গার করতেছে। এবং আসলে ইন এ ওয়ে এটার কোনো অল্টারনেটিভ আমরা দেখতেছি না। যখন আমরা এআই এর কথা বলবো, সেখানে ডেফিনেটলি আমাদেরকে অ্যাজাইলের কথা বলতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো আপনাকে এর আগে দর্শকের কোশ্চেন পাওয়ার আগে যে প্রশ্নটাকে আপনি করেছিলাম যে এআই যেভাবে দ্রুত কাজের ধরন বদলে দিচ্ছে, তাই না, তো আমরা কিভাবে নিজেদের দক্ষতাকে অপরিহার্য হিসেবে সেটাকে করে তুলতে পারি এই ক্ষেত্রে, মানে যেহেতু চতুর্দিকে এখন প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমরা আশঙ্কায় আছি যে প্রশ্নটা হয়তো আপনাকে একসময় করব, যে তরুণ প্রজন্ম অনেকেই ভয় পাচ্ছেন যে এআই তাদের কাজ ছেড়ে দেবে, তাদের জন্য মানে এআই এর জন্য তাদের কাজ হয়তো কেড়ে নেবে। আসলেই কি না, তাই না, বাস্তব অবস্থাটা কি, এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে চাই। অবশ্যই এখন এআইকে কিন্তু আসলে আমাদেরকে ওইভাবে কম্পিটিটর হিসেবে দেখা ঠিক না। হ্যাঁ, এআই হয়তো বা আমাদের এআই যে কাজগুলা রিপ্লেস করবে সেগুলো ইন এ ওয়ে আমরা বলতে পারি এটা আমাদের বেটারমেন্টের জন্যই হবে। হ্যাঁ, সেখানে হয়তো বা লেবার ইন্টেন্সিভ কাজ আসতেছে, সেখানে হয়তো বা রিপিটেড কাজ আসতেছে, এটা কিন্তু আমাদের আসলে হিউম্যান বিং এর জন্য আমাদের এফিসিয়েন্সি বিল্ড হবে। সেখানে হয়তো বা তখন যেটা হবে, হ্যাঁ, আমাদেরকে ডেফিনেটলি এখানে স্কিল আপগ্রেড করতে হবে। যেমন আপনার ইনস্টিটিউশন থেকে যেখানে রিসার্চ করা হচ্ছে বাই 2030 অলমোস্ট 50%, হ্যাঁ, যারা ক্যারিয়ারে আছে বা যারা ক্যারিয়ার বিল্ড করবে, 50% স্কিল সেট এটাকে রিস্কিল করতে হবে। সুতরাং আমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রেনিং এর ভিতর দিয়ে যেতে হবে। এবং হ্যাঁ, এখানেও এআই বা অ্যাজাইল বেসড যে প্রসেসগুলো সেটা আমাদেরকে হেল্প করতেছে। তার কারণ এখন যদি আমরা রিস্কিলের কথা বলি, আমাকে কিন্তু আবার সেই কলেজে 1 বছর 2 বছর বা 5 বছরের জন্য কলেজে যে সেই কাজটা করতে হচ্ছে না। যার কারণ এখন আমাদের ইউডেমি থেকে শুরু করে লিঙ্কডইন লার্নিং থেকে শুরু করে ইউটিউব বলেন, এমনকি আপনি যদি কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে আপনার নিজস্ব স্কিল সেটটাকে বিল্ড করতে চান, আপনি এআই এর মাধ্যমে একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে পারেন যে ওকে, নেক্সট 3 মান্থ আমি অ্যাজাইলের প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে আমি আমার স্কিল সেট বিল্ড করতে চাই, আমাদের কি ধরনের স্কিল সেট বিল্ড করা উচিত। হ্যাঁ, এবং আপনি আরেকটা যেটা বললেন যে এখন যেটা হবে, আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকে এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, তাদেরকে তাদের ভিউ পয়েন্টটা অনেকটা চেঞ্জ করতে হবে। আগে যেরকম ধারণা ছিল যে ওকে, আমি যখন আমার 4 ইয়ার্স কলেজে আমি যদি কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করি বা আমি যদি বিজনেসে লেখাপড়া করি, আমি 4 ইয়ার্স পরে আমি সেই ফিল্ডে আমি জয়েন করব। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি তখন আমরা মোর এডুকেশন ফোকাস ছিলাম। এখন যেটা হবে সেটা কিন্তু এখন মোর লাইক এ স্কিলড ফোকাস। এবং সেই স্কিল ফোকাসটাকে, রানা ভাই আপনি যেটা বললেন, নৈতিকতা বলেন, আপনি নেতৃত্ব বলেন, আপনি কি বলে ক্রিয়েটিভিটি বলেন, হ্যাঁ, সেইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এটার জন্য আসলে আমাদের ইয়াং প্রজন্মরা আসলে কতটুকু রেডি, অনেস্টলি আমি এটা পুরোপুরি জানি না। সেই ক্ষেত্রে আমি মনে করি ফ্যামিলি,
সেক্ষেত্রে আমি মনে করি সোসাইটির এখানে একটা বড় অবদান থাকা উচিত। অবশ্যই আপনি যদি দেখেন, আপনি যদি চায়নার দিকে তাকান, আপনি যদি এমনকি আমেরিকার দিকে তাকান, আপনি যদি অন্যান্য নেশন ইউরোপের দিকে তাকান, সেখানে কিন্তু মানে সমাজ থেকেই সেই ধরনের ওয়ারনেসটা বিল্ড করা হচ্ছে। তার কারণ তারা তো চায় পৃথিবীতে লিডারশিপ পজিশনগুলো তাদেরকে রাখার জন্য, সেখানে তাদের স্কিল সেট বাড়ানোর জন্য। যার ফলে আমি মনে করি আমাদের কমিউনিটির মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা হওয়া উচিত, যেখানে হ্যাঁ আমাদের সন্তানরা যারা এখন কলেজে যাচ্ছে, আমাদের সন্তানরা যারা হাই স্কুলে যাচ্ছে, আমরা যদি তাদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির দিকে, নেতৃত্ব বিল্ডিং এর দিকে অথবা ক্রিয়েটিভ কাজের দিকে যাদেরকে আমরা এনহ্যান্স করি, রাদার দেন হ্যাঁ শুধু আমরা সারাদিন টেক্সট বুক অথবা এক্সামের দিকে ফোকাস না দিয়ে, এমনকি আমরা যখন ব্যাচেলার ডিগ্রি করতেছি বা আমরা যে সাবজেক্টেই লেখাপড়া করি, আমি মনে করি সবারই এখন উচিত এআই এর যে টুলগুলো আসতেছে, হ্যাঁ বড় বড় এআই, এমনকি আপনি যদি চ্যাট জিপিটির কথা বলেন, আপনি যদি ক্লডের কথা বলেন, কো পাইলটের কথা বলেন, হ্যাঁ এখনকার কি হচ্ছে, এখনকার রেজুমি কিন্তু অনলি একটা ওয়ার্ড ডকুমেন্ট রেজুমি হলে হবে না। আপনার রেজুমি থাকতে হবে, সেটাকে আপনি ডেফিনেটলি লিঙ্কডইনে আপনার সেই ধরনের পোর্টফোলিও থাকতে হবে। আপনার রেজুমি থাকা মানে সেখানে আপনার গিটহাবে আপনার প্রজেক্ট থাকতে হবে। আপনার রেজুমি থাকা মানে সেখানে আপনি কোনো নন প্রফিট বলেন বা কোনো কোথাও আপনি ইন্টার্নশিপ করতেছেন। আমাদের কমিউনিটিতে আপনিও বুঝতে পারবেন রানা ভাই অবশ্যই, যে আমাদের কমিউনিটিতে আমরা অলওয়েজ টেক্সট বুকস বেস এবং এডুকেশনের দিকে বেশি নজর দেয়। সেখানে কিন্তু আমরা ইন্টার্নশিপ, আমাদের ছেলেমেয়েরা ওইভাবে হয়তো ইন্টার্নশিপ করতেছে না। যার ফলে আমি মনে করি যে আমাদের বের করা উচিত যে ধরনের স্টার্ট আপ কোম্পানি, স্মলার কোম্পানি, যেখানে আমাদের সন্তানরা যায়, এমনকি যারা কেরিয়ারে এই মুহূর্তে কেরিয়ারতে সিকিং করতেছে, তাদেরকে আমি মনে করবো যে এই ধরনের কোম্পানি বের করে সেখানে তাদের সাথে কাজ করা উচিত। তাইলে সেক্ষেত্রে এই তরুণ প্রজন্মের যে ভয়টা আছে যে এআই তাদের কাজ কেড়ে নেবে, সেই ধরনের কোনো ভয়ের আশঙ্কা থাকবে না। আমাদের রিপ্লেসমেন্ট না হয়ে বরং সেখানে তারা অপরিহার্য। আমাদেরকে বিরতিতে যেতে হবে, সুতরাং আমরা একটু বিরতি যাব। সুপ্রিয় দর্শক, এখন আমরা একটু বিরতিতে যাব। আমাদের বিরতির পরে দ্বিতীয় পর্বের যে আলোচনায় নতুন দেশ, নতুন স্কুল, আমেরিকায় নানাবিধ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশি শিক্ষার্থীরা, এই সমস্যাটা আপনি আমি আমাদের সকলের পরিবারই প্রথম যখন এই দেশে আসি আমাদের সন্তানদের নিয়ে পড়ি, সুতরাং এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি আমরা যাব। তবে একটি বিরতি নিতে চাই। জনাব মাহবুব সিদ্দিকী, বিরতির আগে প্রথম অংশে আপনি অংশগ্রহণ করেছেন। তথ্য প্রযুক্তির এই ক্যারিয়ার ব্লু প্রিন্ট, এজাইল এবং এআই যুগে আমাদের কিভাবে আমাদের নিজেদের জায়গাগুলো খুঁজে নেব, খুব সংক্ষেপে আলোচনা হয়েছে। এটি নিয়ে অনেক বড় আলোচনা হতে পারতো, তারপরেও নিশ্চয়ই অন্যদিন আমরা আলোচনা করব। আপনার উপস্থিতি আমাদেরকে ঋদ্ধ এবং প্রাণিত করেছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজের দ্বিতীয় পর্বে। আমাদের আজকের অতিথি আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় শিক্ষক শামীম আরা বেগম, ইএনএল টিচার, ইউনিয়ন এন্ডিকোট হাই স্কুল, নিউ ইয়র্ক। জনাব শামীম আরা বেগম, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি আশা করি আজকের এই আমাদের আলোচনা আমাদের অভিভাবক, আমাদের যারা আছেন স্কুল শিক্ষক এবং আমাদের ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা সবারই অনেক একটি উপকারে আসবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক দূর থেকে এসেছেন, সেই বিনহ্যাংটন থেকে এসেছেন, এই শুধুমাত্র কমিউনিটির বা আমাদের এই সন্তানদের কথা চিন্তা করে যে আমরা প্রায় এই বিষয়টি জানি যে যারা অনেক স্বপ্ন নিয়ে দেশে আসে কিন্তু আসার পরে একটা বড় ধাক্কা খায় স্কুল রুমে বা ক্লাসরুমে, যে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন আসে। এই বিষয়টি নিয়ে আমরা ব্যাখ্যা করব। তার আগে আপনার সাথে কথা বলার আগে একটু কথা বলে নিই আমাদের সুপ্রিয় দর্শকদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, ভাবুন তো, এক সকালে ছোট্ট কোনো শহর বা গ্রামে থাকা এক শিশু, যার চোখের স্বপ্ন, মনে কৌতূহল, মুখে হাসি, হঠাৎ একদিন প্লেনে চেপে চলে আসে পৃথিবীর অন্য প্রান্তে, আমেরিকায়। নতুন দেশ, নতুন মানুষ, নতুন ভাষা, আর একদম ভিন্ন এক পৃথিবী। স্কুলে ভর্তি হয় সে, কিন্তু প্রথম দিনেই সে বুঝে যায় ক্লাসরুমে সবাই ইংরেজিতে কথা বলছে। শিক্ষকের উচ্চারণ অপরিচিত, বইয়ের ভাষা জটিল, আর বন্ধুরা কেউই বুঝছে না তার কথা। কারো কাছে হয়তো এটা শুধুই ভাষাগত সমস্যা, কিন্তু আসলে এটি একটি মানসিক যুদ্ধ, নিজেকে প্রমাণ করার, মানিয়ে নেওয়ার আর ভেতরে টিকে থাকার এক নীরব সংগ্রাম। আমেরিকায় প্রতিদিনই শত শত বাংলাদেশি শিশু এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়।
কেউ কেউ দ্রুত মানিয়ে নিতে পারে, কিন্তু অনেকেই ধীরে ধীরে হারিয়ে যায় আত্মবিশ্বাসের অভাবে, নিঃসঙ্গতায় কিংবা বোঝাপড়ার অভাবে। তারা হয়তো ক্লাসে চুপচাপ বসে থাকে, প্রশ্ন করতে চায় কিন্তু পারে না। তারা হয়তো ভুল উচ্চারণে কিছু বললে কেউ হেসে দেয়, আর সেই হাসিটাই হয়ে যায় তাদের নীরবতার কারণ। অথচ এই শিশুরাই ভবিষ্যতে হতে পারত একজন বিজ্ঞানী, শিক্ষক, নেতা কিংবা সমাজের অনুপ্রেরণা। তাই প্রশ্ন আজ একটাই, আমরা কি তাদের পাশে আছি? আমরা কি সত্যিই শুনছি তাদের মনের কথা? আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো সেই শিশুদের নিয়ে যারা বাংলাদেশ থেকে দূরে এসে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা খুঁজে দেখব কেন তারা এই চ্যালেঞ্জে পড়ে ভাষা ও সংস্কৃতির পার্থক্য তাদের শেখার পথে কিভাবে প্রভাব ফেলে, এবং শিক্ষক, অভিভাবক ও কমিউনিটি একত্রে কিভাবে হতে পারে তাদের আশ্রয়, তাদের শক্তি। কারণ শিক্ষা শুধু বইয়ের পাতা নয়, শিক্ষা হলো মন বোঝার ভাষা ছড়িয়ে হৃদয়ে পৌঁছানোর এক অসাধারণ যাত্রা। আমরা শুনবো সেই গল্পগুলো যেগুলো হয়তো কখনো টেক্সট বুকে লেখা হয়নি, কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রজন্মের আশা, সংগ্রাম এবং সাহসের ইতিহাসে। তো দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের আলোচনায়। আমেরিকায় নানাবিধ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশি শিক্ষার্থীরা। শামিমারা বেগম, আমি একটু ইন্ট্রোতে বলার চেষ্টা করেছি, আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে স্কুলে কাজ করে থাকেন, যে নতুন বাচ্চারা যখন যে দেশ থেকে আসে, আপনার স্কুলে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার শিক্ষক আছে, আপনিও আমাদের বাংলাদেশের একজন শিক্ষক হিসেবে বাংলাদেশ থেকে যারা আসছে, যে সমস্ত বাচ্চারা আসছে, তাদের এই বিষয়টি আপনি দেখভাল করে থাকেন। তো আপনার কাছে প্রথম প্রশ্নই থাকবে যে আমেরিকায় আগত এই বাংলাদেশি শিক্ষার্থীরা সাধারণত কোন বয়সে, কোন ক্লাসে সবচেয়ে বেশি ভাষাগত সমস্যার মুখোমুখি হয়? ধন্যবাদ। প্রথমেই আসলে আমি যেটা বলবো যে আমরা যারা অভিভাবকরা আছি এই দেশে, স্বপ্নের দেশ আমেরিকা, এখানে আসার কথা চিন্তা করি, তখনই প্রথমে আমাদের প্রথম মূল বিষয়টা থাকে আমার সন্তানের একটা ভালো ভবিষ্যৎ হচ্ছে এখানে গিয়ে। কিন্তু দেখা যায় যে আমেরিকা আসার পরে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিকতার কারণে আমরা এক সময় সেই আদরের সন্তানদেরকে ভুলে যাচ্ছি কোনো এক সময়। কিন্তু এই সন্তানগুলাদেরকে আমরা কি করি, স্কুলে ভর্তি করে দিয়ে দিই, আমাদের দায়িত্ব কিন্তু শেষ। কিন্তু না, এখানে আমরা শুনে থাকি যে বাংলাদেশে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হয়, যারা প্যারেন্টসরা আছেন বা ওরা জানতে পারেন, বুঝতে পারেন যে স্কুলে কি পড়ানো হচ্ছে। কিন্তু এখানে শুনে থাকেন যে এখানে তো কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না, বাচ্চারা স্কুলেই সবকিছু শিখে যায়, এমনকি বইও বাসায় নিয়ে যায় না। বইও বাসায় নিয়ে যায় না। কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি সেই স্কুলে কি ধরনের স্ট্রাগল করে যে এই শিখার ধরনটা আয়ত্ত করে নিচ্ছে, এটা কিন্তু অভিভাবকরা আমরা সেরকম ডিপলি দেখছি না। তো আমরা যারা শিক্ষকরা এই ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে কাজ করছি, মূলত দেখা যাচ্ছে যে আমি যেহেতু স্টেটের আন্ডারে হাই স্কুলে আছি, তো হাই স্কুলের বাচ্চারা যখন বাংলাদেশ থেকে আসে তখন এরা মোটামুটি 8, 9, 10 পাশ করে আসছে। ওরা এসে এখানে বেশি এই যে ভাষাগত যে দিকটা, এটার স্ট্রাগল করে বেশি। কারণ ছোট বাচ্চারা এসে আয়ত্ত করতে পারে, কিন্তু বড় যারা আছে এরা কিন্তু আয়ত্ত করতে অনেক কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। তখন তারা কি হয়, তাদের একটা মানসিক চাপের মুখে পড়ে যায়। এবং এই যে আপনি যেটা বললেন যে এরা লজ্জার কারণে অনেক সময় অনেক কিছু বলতে পারে না, প্রজেক্ট ওয়ার্ক করতে পারছে না, গ্রুপ ওয়ার্ক করতে পারছে না, কেন? তাদের এই যে ভাষাগত দুর্বলতার কারণে। ইভেন স্যার আমি দেখেছি যে যারা ইংলিশ মিডিয়াম থেকে আসছে, এই শিক্ষার্থীরাও কিন্তু এই ভাষাগত দিকের কারণে অনেক সময় পিছিয়ে যাচ্ছে। এর দেখা যাচ্ছে যে তার কারণে অনেক বাচ্চারা স্কুলে যেতে আগ্রহী হচ্ছে না। হ্যাঁ, তারা স্কুলে যাচ্ছে না, আগ্রহী হচ্ছে না। অনেক যারা এই যে হাই স্কুলের বাচ্চাদেরকে যেটা বললাম আমি প্রথমে, এরা কাজে মনোযোগী হয়ে যাচ্ছে যে তা স্কুলে যেহেতু আমি পারছি না, আমার রেজাল্ট খারাপ হচ্ছে, বারবার স্কুল থেকে ফোন আসছে, আমি কেন স্কুলে যাচ্ছি,
তো স্কুল বিমুখ হয়ে যাচ্ছে বাচ্চারা সেই কারণে। তো এই প্রশ্নটা আসলে আমি কি বলবো আপনাকে, এটা আমরা যারা ইএনএল নিয়ে কাজ করছি, এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, আমরা তাদেরকে খুব কাছে থেকে দেখছি। তো আমরা চাইবো যে আমরা যারা অভিভাবকরা আছি, যারা কমিউনিটিতে আছি, আমরা যেন সবাই সেই বাচ্চাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সাহায্য করি, তাদের মনের কথা শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আপনি তো ভাষার কথা বললেন, যেটা ভাষার সমস্যাগত কথা বললেন, কিন্তু শুধুমাত্র ভাষাটাই কিন্তু এখানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় না স্কুল বিমুখ হওয়ার পেছনে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের। এক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাইবো, যেহেতু আপনি এই বিষয়টি নিয়ে আগেও বলেছি যে কাজ করছেন এবং স্পেশালি শিক্ষকতার পাশাপাশি এই বিষয়টি নিয়ে আপনাকে বেশি কাজ করতে হয়, তো বাংলাদেশি একজন শিক্ষার্থী এদেশে আসার পর এখানকার যে সামাজিকতা মানিয়ে নেওয়ার যে একটা বিষয় থাকে, এখানকার সামাজিকতা যে মানিয়ে নেওয়া, ক্লাসের অন্য সহপাঠী যারা থাকে তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রেও কোন বিষয়গুলো তাদেরকে দৃষ্টি দেওয়া উচিত, যেটা আপনারা বা আপনাদের কাছে মানে ওদের কাছে যেটা কঠিন হচ্ছে সেটা আপনারা কিভাবে সেই কঠিন স্তরটাকে পেরিয়ে ওদেরকে অন্য সহপাঠী যেটা আছে, অন্য দেশের অন্য, হয়তো বাংলাদেশের কাউকে পাচ্ছে না, অন্য দেশের অন্য ছেলেরা তার সহপাঠী আছে, তার সাথে সেই বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে যদি বন্ধুত্বটা গড়ে তুলতে পারে, ভাষার সময়টা আজকে কালকে এক সময় কেটে যায়, এই বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু তাদের একটা সমস্যা দেখা যায়। এইটা আপনারা কিভাবে সমাধান করে থাকেন বা এর পেছনে কি যুক্তি দেবেন আপনি, বা অভিভাবকদেরকে কি বলবেন? ধন্যবাদ। তো আসলে আমি ধন্যবাদ জানাবো স্টেটকে প্রথমে এটার জন্য, কারণ এটা কিন্তু এখন শুধু বাংলাদেশি শিক্ষার্থী নয়, এটা কিন্তু আমেরিকার জন্য একটা কি বলবো আপনাকে, একটা বিশেষ টপিক হিসেবে দাঁড়িয়েছে। কারণ আমি যখন প্রথম স্কুলে আসছিলাম তখন দেখেছি যে অনেক কম আমাদের শিক্ষার্থীরা ছিল যারা এশিয়ান স্টুডেন্ট, কিন্তু এখন এত পর্যায়ে বেড়েছে যে এখন স্টেট আমাদের টিচারদেরকে এটার উপর বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে, যে যাতে আমরা এই শিক্ষকরা যাতে ক্লাসে গিয়ে ওই বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পারি, তাদের ডিফিকাল্টিগুলোকে আমরা ধরতে পারি এবং এটাকে ওভারকাম করতে পারি। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে শুধু ভাষা নয়, পাশাপাশি অনেক কিছুই আছে, যেমন তাদের খাবার দাবারের বিষয় আছে, তারপর তাদের কাপড় চোপড়ের বিষয় আছে, তারপর তাদের সংস্কৃতিগত দিক আছে। তো ওই দিকটা আমরা যেটা ক্লাসে করি যে তাদেরকে প্রজেক্ট ওয়ার্কের প্রতি আমরা মনোযোগী করি এবং তাদেরকে ভিজুয়াল যে জিনিসগুলো আছে ওই দিকে তাদেরকে মনোযোগী করি। তখন তারা যখন গ্রুপ ওয়ার্ক করে, প্রজেক্ট ওয়ার্ক করে, বিভিন্ন ভাষাভাষী ছাত্ররা যখন একই সাথে বসে কথা বলে এবং তাদের যে শেয়ারিংটা হয়, তখন তাদেরকে এই জটিলতা যে বন্ধুত্বটা তাদের কাছে আসে। তো আমরা একটা টপিক দিয়ে বলি যে হ্যাঁ আজকে এই 3 জন একটা গ্রুপ ওয়ার্ক করবে এবং তাদের উপরই ছেড়ে দিই যে হ্যাঁ রেজাল্টটা এদের ভুল হতে পারে, হতে পারে, তো তাদের উপর আমরা ছেড়ে দিই, দেখি এটার ওভারকাম কি আসে। তো হ্যাঁ, এটা আমরা দেখেছি যে এটা অনেকটাই কাজে আসছে, যেহেতু এরা আসলে কথা বলা, যেটা আপনি বললেন এটা একদমই রাইট, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ইংলিশ বলছে, এরা কিন্তু ইংলিশটা আয়ত্ত করে ফেলছে, কিন্তু এখানে একাডেমিক যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু ডিফারেন্ট। আমরা সবাই বাংলায় কথা বলছি, বাংলা দেশ থেকে আসছি বা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলায় কথা বলতে পারছি, কিন্তু আমরা কি সবাই বাংলায় লিখতে এবং পড়তে পারছি? ঠিক এরকমই যখন ইংলিশে কথা বলাটা কিন্তু খুবই সহজ, কিন্তু একাডেমিক যে লেখাপড়াটা এটা কিন্তু ডিফিকাল্ট, ওইটা বাচ্চারা ওইভাবে করে আয়ত্ত করছে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগে এবং আমার ক্লাসে আমি প্রায় এটা করে থাকি যে গ্রুপ ওয়ার্ককে আমি অনেক বেশি প্রায়োরিটি দিই। এবং আমি দেখেছি বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা আসছে ওরা ভিজুয়াল লার্নার, দেখে শিখে বেশি। কারণ আমাদের বাংলাদেশে মুখস্থ বিদ্যাটা বেশি, কিন্তু এখানে এসে যখন প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়, গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়, তখন এরা একটু ডিফিকাল্ট ফিল করে, কিন্তু এভাবে কাজ করতে করতে একসময় এরা তাদেরকে নিজেদেরকে মানিয়ে নেয়। তাহলে সেক্ষেত্রে আপনি একটু, যদিও একটু আঁচ দিলেন, একটু বিস্তারিত আমি জানতে চাইবো যে আমাদের এই যে আমেরিকার যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম যেটাকে আমরা বলি, তো এটার মধ্যে ভিন্নতা কতটা আছে
এবং এই শিক্ষার্থীরা এটাকে বিশেষ করে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা এটাকে মানিয়ে নিতে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তারা? ধন্যবাদ। এটা আমার কাছে এটা মানে কি বলবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমার কাছে মনে হয়। আমি আসলে এটা নিয়েই কাজ করছি বিগত 10 বছর আমি এটা নিয়ে কাজ করে আসছি, এবং আমি এটাকে খুবই চ্যালেঞ্জ, স্টুডেন্টের চেয়ে আমি নিজে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। কারণ আমার কাছে মনে হয় হ্যাঁ, এই যে ছোট বাচ্চাদেরকে আসলে এই দিকটাই বেশি মানে করা, ইম্পর্টেন্ট দেওয়া দরকার। যেমন বাংলাদেশের লেখাপড়াটা, আমি নিজেও বাংলাদেশ থেকে লেখাপড়া করে আসছি, তো আমি যে সমস্যাটা ফিল করেছি নিশ্চয়ই এই বাচ্চাটাও এই সমস্যাটা ফিল করছে। আমি কিভাবে ওভারকাম করেছি আমি এই দিকটা দেখি বাচ্চাদের। তো দেখেছি যে বাংলাদেশে প্রশ্ন পড়ছে, লিখছে, পরীক্ষায় পাশ করছে, পেপার বেসড লেখাপড়াটাই বেশি। কিন্তু এখানে যখন স্কুলে আসে প্রথম দিনই তাদেরকে কিন্তু একটা ক্রমবুক হাতে দিয়ে দেওয়া হয়। সো এই ক্রমবুকে তাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হচ্ছে, তাদেরকে ক্লাস ওয়ার্ক করতে হচ্ছে, প্রজেক্ট করতে হচ্ছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হচ্ছে, প্রেজেন্টেশন বেসড প্রতিটা ক্লাস হচ্ছে। যে এই যে তাদের যে একটা পার্থক্য, বিশাল ধরনের একটা পার্থক্য হয়ে যায় ক্লাসে আসলে, যে এখন সে কি করবে। ঠিক আছে, এই চ্যালেঞ্জটাই আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থী। তো আমি আসলে মনে করি, আমি একটু যদি পিছনে যাই, তো আমি মনে করি যারা বাংলাদেশ থেকে আসতেছেন আমাদের অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা মোটামুটি একটা প্রিপেয়ার্ড হয়ে থাকি বছর কয়েক আগে যে হ্যাঁ আমার বাচ্চা নিয়ে আমি আমেরিকায় যাচ্ছি। তাদেরকে যেন ওনারা বেশি করে ইংরেজি বই পড়তে দেন, তারপর এই যে ইংরেজি নিউজগুলা দেখতে দেন, তারপরে সাবটাইটেল সহ যাতে বিভিন্ন মুভি বা এগুলা দেখতে দেন, তাহলে তাদের এই এবিলিটিটা বাড়বে, প্রেজেন্টেশনের এবিলিটিটা বাড়বে, এবং তারা এসেই এই ধরনের ডিফিকাল্টি ফিল করবে না। ওরা মোটামুটি একটা পর্যায়ে এসে এখানে এরা ক্লাসে ভালো করতে পারবে তখন। তাহলে সেক্ষেত্রে আপনার এই কথার সাথে কথা মিলিয়ে আমি যদি বলতে চাই যে স্কুলগুলোতে যে যেটাকে ইএসএল বা ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো এই প্রোগ্রামটা তাহলে সেক্ষেত্রে কতটা কার্যকরী বা এই আমাদের নতুন যারা আসবে তাদের জন্য কতটা ভূমিকা পালন করবে? আচ্ছা, হ্যাঁ, যে আমি যেহেতু ইএনএল নিয়ে কাজ করছি, তো আমি যেটা দেখেছি যে স্টেটের আন্ডারে, আমি তো এখানে আছি ইউনিয়নের যে স্টেটের আন্ডারে হাই স্কুলটাতে, তো এখানে ইউএনএল নিয়ে যারা কাজ করছি যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা ওই বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে ওই বাচ্চাদেরকে নিয়ে কাজ করার জন্য তাদের ডিফিকাল্টিগুলো আমরা তুলে ধরি, এবং তাদেরকে নিয়ে আমরা যে কোন বাচ্চার কি ধরনের দরকার, সাপোর্ট দরকার, আমরা ওই ধরনের সাপোর্টটা ওই ক্লাসে দিয়ে থাকি। প্রতিটা শিক্ষার্থী এক না, এক এক শিক্ষার্থী এক এক ধরনের এবিলিটি তাদের শিক্ষা, কেউ শুনে শিখছে, কেউ লিখে শিখে, কেউ পড়ে শিখে। তো আমরা এগুলাকে খুঁজে বের করে আমরা ইএনএল যারা আছি ওনারা এই বাচ্চাদেরকে ডিফিকাল্টিগুলো আলাদা করে তারপর আমরা ক্লাসে, ইভেন আপনি শুনে এখন খুশি হবেন যে এখন স্টেট থেকে এই শিশুদেরকে শুধু আলাদা একটা ক্লাসরুমে ইংলিশ বা সায়েন্স এভাবে করে ক্লাস করানোর না, ওনারা চাচ্ছেন যে এই শিক্ষার্থীদেরকে আমেরিকান স্টুডেন্টদের সাথে যাতে বিভিন্ন ক্লাসে দেওয়া হয়, এটা নিয়েও কাজ করা হচ্ছে, যাতে তাদের মধ্যে এক ধরনের মানে মানসিক একটা বন্ধন গড়ে ওঠে, সেই সাথে একটা প্রতিযোগিতার মনোভাবও গড়ে ওঠে। এক্ষেত্রে আপনার কাছে একটা বাস্তবের বিষয়টা আমরা দেখেন, বাংলাদেশ থেকে আমরা যারা আসি, এমনি বাংলাদেশে পড়াশোনায় তো একদমই বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়, যে কারণে আমরা অভিভাবকরা অনেকেই বাংলাতেও দক্ষতা যতটা না আছে ইংরেজিতে ততটা আমাদের নাই। তো এই যে ইংরেজিতে দক্ষ না হওয়া আমাদের অভিভাবক যারা আমরা আছি, তারা কিভাবে এখানে আসার পরে তাদের সন্তানদের, যেহেতু আমার অভিভাবক হিসেবে আমার নাই বা বাবা মা হিসেবে আমার নাই, স্বভাবতই আমার সন্তানদের ওই রকম ইংরেজির দক্ষতাটা থাকে না, তাহলে সেক্ষেত্রে এই আমাদের ঘরেতে আমাদের বাবা মারাও দিতে পারছে না, আবার সন্তানেরও নেই, এক্ষেত্রে পরিস্থিতিটা কি হতে পারে? আমার এই বাচ্চাকে ভালো রেজাল্ট করানোর ক্ষেত্রে বা ভালো ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কতটা এখানে পালন করবেন?
জি, ধন্যবাদ। এখন যেহেতু অভিভাবকদের কথা আসছে, আমিও একজন অভিভাবক, সেই হিসেবে আমি যে ডিফিকাল্টিটা ফিল করেছি, অবশ্যই আমি আপনাদের এই পর্যায়টা বুঝতে পারছি। এবং আমি অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো, আমি সবসময় এটা বলে থাকি যে ইংরেজি শিখতে হলে বাংলাকে ছাড়তে হবে না, বাংলা দিয়েই ইংরেজি শেখাবেন আপনার বাচ্চাকে। হ্যাঁ, আপনার বাচ্চার সাথে কথা বলুন, সে স্কুলে থেকে আসার পরে তার ব্যাগ চেক করুন, তার সাথে কথা বলে জানার চেষ্টা করুন যে সে স্কুলে কি ধরনের সমস্যার সম্মুখীন আছে। তাকে একা ফিল হতে দিবেন না, তাকে এভাবে বুঝতে দেন যে না, আমি আছি তোমার সাথে। সে বাংলায় বলুক আপনাকে, সে ইংরেজিতে বলুক না, আপনি তো বাংলা বুঝছেন, তাকে বাংলায় বুঝিয়ে দেন। এই যে তার সফট কর্নারটা, এটা ধরে রাখার চেষ্টা করুন। তখন সে তার নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে নিজের দেশ নিয়ে গর্ববোধ করবে এবং সে অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে তার একটা কি হবে, তার নিজের একটা কনফিডেন্স বাড়বে। এবং অবশ্যই বাসায় বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের, এই যে আমি আগেই যেটা বললাম, আসার আগে এবং আসার পরে, যে আমাদের অভিভাবকরা অনেক খুশি হন যে আমার বাচ্চা তো ইংলিশে কথা বলতে পারে, কিন্তু ইংলিশে কথা বলতে গেলে তার অ্যাসাইনমেন্ট করা এবং বিভিন্ন ধরনের যে একাডেমিক ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ডেভেলপ হচ্ছে না। এটা ডেভেলপ করতে হলে তাদেরকে বেশি বেশি করে ইংরেজি বই পড়তে হবে এবং এই দিকটাতে আপনাদের খেয়াল রাখতে হবে। যদিও সেই টিভিতে কার্টুন দেখছে, সে মুভি দেখছে, সেটা যেন সাবটাইটেল থাকে, তখন সে এই ইংরেজিটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। অনেক ধন্যবাদ শামীমারা বেগম। আসলে অনেক প্রশ্ন আমার ছিল এই বিষয়টা, কারণ এটা অনেক বড় একটা ক্যানভাস, এটা আলোচনা বা এই বাস্তব যে অবস্থা সেটা অনেক অনেক বড়, কঠিন, জটিল। সুতরাং এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের দরকার পড়ে। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনিও অনেক দূর থেকে, সেই বিংহ্যাম্পটন থেকে এসেছেন আমাদের অনুষ্ঠানে, এবং আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বাংলাদেশ থেকে আমরা এসে একেবারেই এই সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হই। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আজকের অভিভাবক যারা, বিশেষ করে নতুন যারা আসছেন ইমিগ্রেন্ট হয়ে এখানে, বাচ্চাদেরকে ভর্তি করিয়েছেন বা করাবেন বা বাংলাদেশের থেকে চিন্তা করছেন, তাদের আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি অনেকটাই উপকৃত হয়েছে, এবং আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরাও ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। এবং আমি আসলে এই যে একটা টপিক এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, এটা আমার একটা সফট কর্নার। আমি চাই আমাদের কমিউনিটিতে যারা আছেন এবং অভিভাবকরা যারা আছেন, আপনাদের বাচ্চাদেরকে কখনোই একা ফিল হতে দিবেন না, তাদেরকে সব সময় সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমাদের বাংলাদেশি কমিউনিটির বাচ্চারা বাংলাদেশে অবশ্যই গর্ব হবে, এরা যে আজকে যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে আরো ভালো পর্যায়ে যেতে পারে, এবং সেটা যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সর্বক্ষেত্রেই আমরা দেখছি আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক ভালো করছে। আবারও ধন্যবাদ শামীমারা বেগম আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি, একটি ক্যারিয়ার ব্লুপ্রিন্ট নিয়ে, অ্যাজাইল এবং নানাবিধ এআই যুগে নিজের জায়গা আমরা কিভাবে খুঁজে নিতে পারি সেটা নিয়ে, এবং দ্বিতীয়তে যে বিষয়টি নিয়ে কথা বলেছি যে আমেরিকায় নানাবিধ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশি শিক্ষার্থীরা, এটা বাস্তব অবস্থাটা আমরা তুলে ধরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।